আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এক প্রথম পত্র, যেটি তোমাদের ট্রেড নলেজ 1 হিসেবে পরিচিত আছে। গত ক্লাসে আমরা ট্রেড নলেজ 1 এর পঞ্চম অধ্যায়ের পরিমাপক যন্ত্র এই অধ্যায়টি আলোচনা করেছিলাম। পরিমাপক যন্ত্র সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জ্ঞান অর্জন করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 6 হ্যান্ড টুলস সম্বন্ধে। আজকের অধ্যায় থেকে আমরা যা শিখতে পারবো, আমাদের যা শিখন ফল হবে, আমরা প্লাম্বিং কাজে ব্যবহৃত যাবতীয় হ্যান্ড টুলস সম্বন্ধে জানতে পারবো। আমাদের হ্যান্ড টুলসের যে শ্রেণীবিভাগ, প্রকার এবং কি কি হ্যান্ড টুলস ব্যবহার করা হয়, সেই হ্যান্ড টুলসগুলি কীভাবে ব্যবহার করতে হয়, কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় এবং হ্যান্ড টুলসগুলি কোথায় কোন প্রয়োজনে ব্যবহার করা হয় সে সম্বন্ধে আমরা বিস্তারিত এই অধ্যায়ের পাঠ থেকে জানতে পারবো এবং এই টুলসগুলি ব্যবহার করতে পারবো। এবং আমাদের এই ভোকেশনালের যে প্রশ্নের ধারা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর, এই তিনটি ক্যাটাগরিতে তিনটি বিভাগে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এই প্রশ্ন সম্বন্ধে আমরা জানতে পারব। একজন কারিগর যে সমস্ত যন্ত্রপাতি নিজের পেশিশক্তি ব্যবহার করে হাত দিয়ে চালনা করে সে সমস্ত টুলসগুলিকে বলা হয় হ্যান্ড টুলস। কারিগর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং কাজের জন্য কার্যস্থল চিহ্নিত করে, ধাতু কেটে ক্ষয় করে, মাপ নেয়, জোর দেয়, পিটিয়ে ধাতুর আকৃতি পরিবর্তন করে, এইরূপ বিভিন্ন রকমের কাজ করে। এই কাজগুলি করার জন্য যে সকল টুলসগুলি শুধুমাত্র পেশিশক্তি ব্যবহার করে, মেশিনারিজ বা বৈদ্যুতিক শক্তি, মেকানিক্যাল শক্তি, যান্ত্রিক শক্তি ব্যবহার ব্যতীত শুধুমাত্র কারিগর নিজের শক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহার করে, সে সমস্ত টুলসগুলিকে বলা হয় হ্যান্ড টুলস। চিত্রে আমরা যে টুলসগুলির চিত্র দেখতে পাচ্ছি এই টুলসগুলি হচ্ছে হ্যান্ড টুলস। এখানে পাইপ কাটার, ডাই স্টক, বিভিন্ন প্রকার স্প্যানার, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স, রেঞ্চ, মেজারিং টেপস, স্পিড লেভেল, এই ধরনের অ্যালেন কি, এই ধরনের টুলসগুলি সমস্তগুলি হচ্ছে হ্যান্ড টুলস। এখানে এই চিত্রের মাধ্যমে আমরা আবার আরও কিছু বিস্তারিত হ্যান্ড টুলস দেখে নিই, যেমন ক্রস কাট স, ব্যাক স, জ্যাক প্লেনার, ব্লক প্লেনার, মিটার বক্স, চিজেল, স্ক্রুড্রাইভার, ফিনিশিং হ্যামার, ক্লো হ্যামার, হ্যাকসো, ফাই, চিজেল, বলপিং হ্যামার, চিপিং হ্যামার, সেন্টার পাঞ্চ, স্ক্রাইবার, পাইপ কাটার, পাইপ রেঞ্চ, ওয়্যার ব্রাশ, পোর্টেবল হ্যান্ড গ্রাইন্ডার, প্যাডসো, স্প্যানার, হ্যান্ড্রিল, ট্যাপ, স্ক্রুড্রাইভার, এই সবগুলি কিন্তু হচ্ছে একজন প্লাম্বারের ব্যবহৃত হ্যান্ড টুলস। কারিগর মাত্রই তাকে তার বিভাগে যেসব টুলস ব্যবহার করতে হয় তার সঙ্গে ভালোভাবে পরিচিত হতে হয় এবং সঠিক কাজ করার জন্য সঠিক টুলসটি নির্বাচন করার ধারণা থাকতে হবে এবং সে যেন সঠিকভাবে নির্বাচন করতে পারে তার জন্য হ্যান্ড টুলস সম্বন্ধে অবশ্যই জানা প্রয়োজন এবং এই টুলসগুলি যেন ব্যবহারের আগে সঠিকভাবে কার্যোপযোগী আছে কিনা তা সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়া যায় এবং তা দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সাধারণত যেসব টুলস হাত দিয়ে পরিচালনা করে কাজ সম্পাদনা করা হয় তাকে হ্যান্ড টুলস বলা হয়, যেমন করাত, হ্যাকসো, ফাই, চিজেল, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, রেঞ্চ, স্পাইনার, প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, পাঞ্চ, সেন্টার পাঞ্চ, হেড গ্যাস, বেঞ্চ ভাইস, রেঞ্চ, গ্রাইন্ডার, ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন ইত্যাদি, এগুলো হচ্ছে হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়,
যেমন সাধারণ হ্যান্ড টুলস, সাধারণ কাজে যে সমস্ত যন্ত্রপাতি সাহায্যকারী রূপে ব্যবহার করা হয় সেই সকল যন্ত্রগুলিকে সাধারণ হ্যান্ড টুলস বলা হয়, যেমন হাতুড়ি, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স, স্প্যানার ইত্যাদি। লেআউট বা মার্কিং হ্যান্ড টুলস, যে সমস্ত টুলসগুলি লেআউট বা চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয় সে সমস্ত টুলসগুলিকে বলা হয় মার্কিং বা লেআউট হ্যান্ড টুলস, যেমন স্ক্রাইবার, হাইট গেজ, সেন্টার পাঞ্চ ইত্যাদির মাধ্যমে মার্কিং বা লেআউট দেওয়া হয়। তাই এই জন্য এইসব টুলসগুলিকে মার্কিং টুলস বলা হয় বা লেআউট টুলস বলা হয়। বেঞ্চ টুলস, বেঞ্চের উপরে উঁচু মঞ্চে স্থাপন করে যে সমস্ত টুলসগুলি ব্যবহার করা হয় সেই সমস্ত টুলসগুলিকে বলা হয় বেঞ্চ টুলস, যেমন বেঞ্চ ভাইস, বেঞ্চ ড্রিলস, বেঞ্চ গ্রাইন্ডার ইত্যাদি। হ্যান্ড টুলসের কিছু ব্যবহার আমরা জেনে নিব এখন। যেমন হ্যান্ড টুলসের একটি প্রধান হ্যান্ড টুলস হচ্ছে হাতুড়ি। হাতুড়ি এমন একটি টুলস যা আমাদের প্লাম্বিং কাজে বা যে কোনো কারিগরের জন্য, একটি কনস্ট্রাকশন সাইটের যে কোনো কারিগরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসের এই হ্যান্ড টুলস হচ্ছে হাতুড়ি। অত্যন্ত প্রয়োজনীয় একটি হ্যান্ড টুলস হচ্ছে হাতুড়ি। এই হাতুড়ি কয়েক প্রকারের হয় এবং এই হাতুড়ির ব্যবহার অনুযায়ী হাতুড়িগুলি ব্যবহার করা হয়। কোনো বস্তুকে পেটাতে বা আঘাত করার জন্য বা যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় হাতুড়ি। তারকাটা বা কাঠের মধ্যে প্রবেশ করানোর কাজে বা বেঁকে যাওয়া তারকাটাকে উঠানোর কাজে হাতুড়ি ব্যবহার করা হয়। এছাড়া শীট কাটার জন্য অথবা পাঞ্চিং, চিজেল, বেন্ডিং, স্টেনিং, স্ট্রেচিং ইত্যাদি কাজেও বস্তুর উপর সরাসরি আঘাত করার জন্য হাতুড়ি ব্যবহার করা হয়। হাতুড়ি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে সাধারণ কাজে যে সমস্ত হাতুড়িগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে বল পিন হ্যামার, ব্ল্যাক স্মিথ স্লেজ হ্যামার, বডি মেকানিক্স হ্যামার বা ব্রিক হ্যামার, অথবা যেমন ক্লো হ্যামার, এই ধরনের ম্যালেট, ক্রসপিন হ্যামার, এই ধরনের হাতুড়িগুলি প্লাম্বিং কাজে এবং কনস্ট্রাকশন কাজে বহুলভাবে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো স্ক্রুড্রাইভার হিসেবে। স্ক্রুড্রাইভার হিসেবে যে হ্যান্ড টুলসগুলো আছে সেই হ্যান্ড টুলসগুলি সম্বন্ধে আমরা জানবো। স্ক্রুড্রাইভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এই কাঠের কাজে বা ধাতব কোনো কিছুর মধ্যে বা দেয়ালে স্ক্রু সেট করার জন্য, স্ক্রু টাইট দেওয়ার জন্য, আটকাতে বা খুলতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে বলা হয় স্ক্রুড্রাইভার। কাজের সমাপ্তিতে এর দ্বারা স্ক্রু, বোল্ট, ফসেট ইত্যাদি দৃঢ়ভাবে আটকানোর জন্য স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয়। এই স্ক্রুড্রাইভারও কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন প্লাস পজিটিভ স্ক্রুড্রাইভার, নেগেটিভ স্ক্রুড্রাইভার, তারপর ফ্লিপ স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার, এইগুলি বিভিন্ন ধরনের স্ক্রুড্রাইভার হ্যান্ড টুলস হিসেবে ব্যবহার করা হয়। রেঞ্চ একটি খুবই গুরুত্বপূর্ণ, একজন প্লাম্বারের জন্য রেঞ্চ একটি খুবই গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। রেঞ্চ পাইপ খোলা বা সংযোজন করার কাজে অথবা নাট বোল্ট খোলা অথবা মজবুত করার কাজে এই রেঞ্চ ব্যবহার করা হয়। পাইপলাইনে ব্যবহৃত প্লাম্বিং ফিটিংস লাগানো এবং খোলার জন্য রেঞ্চ ব্যবহার করা হয়। রেঞ্চ একটি খুবই গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। স্প্যানার, বোল্ট, নাট ইত্যাদি লাগাতে বা খুলতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্প্যানার বলা হয়। স্প্যানারের বোল্টের সাইজ অনুযায়ী বিভিন্ন ডায়ার, বিভিন্ন সাইজের স্প্যানার পাওয়া যায় এবং ব্যবহার করা হয়। স্প্যানার একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। প্লায়ার্স, প্লায়ার্স একটি খুবই গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এর বাংলার নাম সাঁড়াশি। সাধারণত ক্ষুদ্র কোনো বস্তুকে বা একাধিক শীটকে দৃঢ়ভাবে ধারণ করতে অথবা তাকে দ্বিখণ্ডিত করতে অথবা মুড়তে অথবা সোজা করতে এই প্লায়ার্স ব্যবহার করা হয়। প্লায়ার্স একটি হ্যান্ড টুলস। স্ক্রাইবার, কোনো কিছু নির্দিষ্ট পরিমাপ মতো মার্কিং করার জন্য, দাগ দেওয়ার জন্য, লেআউট দেওয়ার জন্য এই স্ক্রাইবারটি ব্যবহার করা হয়। স্ক্রাইবার একটি হ্যান্ড টুলস। স্ক্রাইবার একটি তীক্ষ্ণ ও সুচাগ্র ইস্পাতের টুলস যা ধাতব বস্তুর উপর রেখা টানার জন্য ব্যবহার করা হয়। স্ক্রাইবার বিভিন্ন ধরনের হয়, পিভিসি বডি স্ক্রাইবার বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন পদার্থ তৈরি হয়, সেই অনুযায়ী নামকরণ করা হয়। পিভিসি বডি স্ক্রাইবার, স্টিল বডি স্ক্রাইবার, অ্যালুমিনিয়াম বডি স্ক্রাইবার, এবং এটি বিভিন্ন রকমের ডিজাইনের উপরও নির্ভর করে। তবে এটির মূল কাজ হচ্ছে
পরিমাপকৃত অংশতে দাগ দেওয়া অথবা লেআউট দেওয়ার কাজেই ব্যবহার করা হয়। সেন্টার পাঞ্চ বস্তুর উপর, বিশেষ করে শীট, মেটাল বা চামড়ার উপর কোনো নির্দিষ্ট বিন্দুকে চিহ্নিত করার জন্য ছিদ্র করার আগে এই সেন্টার পাঞ্চের সাহায্যে চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয়। সেন্টার পাঞ্চের পয়েন্ট এক সমকোণ সূচালো করা হয়। প্রাথমিকভাবে কোনো বিন্দুকে চিহ্নিত বা ছিদ্র করার জন্য পূর্বে কেন্দ্র চিহ্নিত করার জন্য সেন্টার পাঞ্চ ব্যবহার করা হয়। সেন্টার পাঞ্চ একটি হ্যান্ড টুলস এবং এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। সেন্টার পাঞ্চও কয়েক প্রকার হয়ে থাকে, যেমন সেন্টার পাঞ্চ, পিক সেন্টার পাঞ্চ, ডিপ অর স্ট্রেটিং সেন্টার পাঞ্চ, পিন পাঞ্চ, অ্যালাইনিং পাঞ্চ, হলো শ্যাঙ্ক, গ্যাসকেট পাঞ্চ ইত্যাদি বিভিন্ন রকমের পাঞ্চ, সেন্টার পাঞ্চ দেখতে পাওয়া যায়। এই সেন্টার পাঞ্চ একটি হ্যান্ড টুলস। হাইট গেজের মাধ্যমে বিম অংশটি একটি সমতল ভিত্তির উপরে লম্বভাবে স্থাপন করা হয় এবং সারফেস প্লেটের উপরে রেখে ব্যবহার করার জন্য ভিত্তির তল উত্তম রূপে সমতল এবং মসৃণ করা থাকে এবং এই হাইট গেজটি একটি মসৃণ স্থানেই স্থাপন করতে হয়। এর পরিমাপক পদ্ধতি সম্পূর্ণভাবে ভার্নিয়ার ক্যালিপারের মতন এবং হাইট গেজের ভিত্তি যাতে সর্বদা পরিষ্কার ও ধূলিকণা মুক্ত থাকে তার প্রতি লক্ষ্য রাখতে হয় এবং কাঁচ বা শক্ত ইস্পাত বা অন্য কোনো শক্ত সারফেসের উপরে হাইট গেজটি স্থাপন করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী যে অবজেক্টের পরিমাপ গ্রহণ করতে হয় তা সেন্টার পাঞ্চে হাইট গেজে স্থাপন করতে হয় এবং সেন্টার পাঞ্চের মাধ্যমে মার্কিং করে কাজ করা যায়। এই হাইট গেজটি একটি হ্যান্ড টুলস। বেঞ্চ ভাইস একটি সাহায্যকারী টুলস। এই টুলসটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এটি সাহায্যকারী টুলস হিসেবে ব্যবহার করা হয়। কার্যত বস্তুকে শক্তভাবে ধরে রাখার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞায়িত করলে বলতে পারি যে শক্তভাবে কার্যবস্তুকে ধরে রাখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ভাইস বলে। যে ভাইসে নাট ও বোল্টের সাহায্যে টেবিলের উপর আটকানো থাকে তাকে ভ্যান্স ভাইস বলে। ভ্যান্স ভাইস ঢালাই, লোহা বা ইস্পাতের তৈরি হয়ে থাকে। কর্মশালায় এক দিয়ে ছেনি দিয়ে ধাতুখণ্ড ক্ষয় করতে এবং কাটতে বা কোনো বস্তুকে ছিদ্র করতে, মেশিন দিয়ে কাটতে ইত্যাদি বিভিন্ন প্রকার কাজ করার পূর্বে কার্যবস্তুকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য বেঞ্চ ভাইস ব্যবহার করা হয়। এই বেঞ্চ ভাইস কিন্তু কয়েক প্রকারের হয়, যেমন সুইভেল মেশিন ভাইস, পাইপ ভাইস, উড ওয়ার্কিং ভাইস, ইউনিভার্সাল মেশিন ভাইস, ইয়ক ভাইস, মেটাল ওয়ার্ক ভাইস, চেন ভাইস, হ্যান্ড ভাইস। এই ভাইসটি একটি হ্যান্ড টুলস এবং এটি একটি হেল্পিং টুলস। বেঞ্চ ড্রিলিং মেশিন ছিদ্র করার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যে ছিদ্র তৈরি করার কাজটি সম্পূর্ণ করা হয় তাকে ড্রিল মেশিন বলে। কখনো কখনো একে ড্রিল প্রেসও বলা হয়। ড্রিল মেশিন এক প্রকার বেঞ্চের উপরে ড্রিল বসানো হয় তাকে বেঞ্চ ড্রিল মেশিন বলা হয়। অর্থাৎ যে ড্রিল মেশিনটা বেঞ্চের উপরে স্থাপন করে ব্যবহার করা হয় তাকে বেঞ্চ ড্রিল মেশিন বলে। আর শীট মেটাল কাজে বেঞ্চ ড্রিল মেশিন ব্যবহার করা হয়। সর্বোচ্চ 12.5 মিলিমিটার ব্যাসের ছিদ্র ও এই মেশিন দিয়ে করা যায়। ড্রিল মেশিন দুই ধরনের হয়, একটা হচ্ছে পোর্টেবল ড্রিল মেশিন আর হচ্ছে ফিক্সড ড্রিল মেশিন, যা বেসের উপরে ফিক্সডভাবে স্থাপিত থাকে। আর পোর্টেবল ড্রিল মেশিন হচ্ছে এটি যেখানে ইচ্ছে সেখানে বহন করে নিয়ে নেওয়া যায়। বেঞ্চ গ্রাইন্ডিং মেশিন, যে মেশিনের সাহায্যে শান পাথর সংযোজন করে শান কার্য সম্পাদন করা হয় তাকে গ্রাইন্ডিং মেশিন বা গ্রাইন্ডার বলা হয়। বেঞ্চের উপরে গ্রাইন্ডিং মেশিন বসানো হয় তাকে বেঞ্চ গ্রাইন্ডার মেশিন বলে। এটি শক্তি চালিত গ্রাইন্ডিং মেশিন এবং এটি পা দিয়ে সাইক্লিং করার মতন পেশি শক্তি ব্যবহার করেও গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়। স বা করা, গাছ কাটা, চেরাই করে তক্তা করা, বিভিন্ন ধরনের বোর্ড, কাঠের আসবাবপত্র তৈরি করা, কাঠকে খণ্ড খণ্ড করা, কাটার কাজে ব্যবহার করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে করাত বলা হয়। করাত বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে প্লাম্বিং কাজে হ্যাকসোটি বেশি ব্যবহার করা হয়। আমরা এখন জানবো হ্যাকসো সম্বন্ধে।
যখন হাতল ও ফ্রেমের সমন্বয়ে তৈরি এই যন্ত্রের সাহায্যে ব্লেড সংযুক্ত অবস্থায় থাকে তখন তাকে হ্যাকসো বলে। হ্যাকসো ফ্রেমের দৈর্ঘ্য প্রয়োজন অনুসারে কম বা বেশি করা যায় এবং বিভিন্ন দৈর্ঘ্যের ব্লেড ব্যবহার করা হয়। ধাতুর তৈরি পাইপ, রড, টিউব এবং প্লেট ইত্যাদি কাটার জন্য হ্যাকসো ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভাইসে কার্যবস্তু আটকানোর পরে হ্যাকসো মাধ্যমে কাটা হচ্ছে। এখানে হ্যাকসের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এটি হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, এটি হচ্ছে হ্যান্ডেল, এই অংশটি হচ্ছে স্টার্ট, এই অংশটি হচ্ছে ব্লেড, এই অংশটি হচ্ছে ফ্রেম, এই অংশটি হচ্ছে স্টার্ট। এখানে দুটি পিন নাট থাকে, এখানে উইং নাট অ্যাডজাস্টার থাকে। এখন এখানে স্টার্ট, এই স্টার্টের সাহায্যে ব্লেডটি আটকানো থাকে স্ক্রুর মাধ্যমে। এবং এখানে হ্যাকসো বলা হয়। আবার এখানে হ্যাকসো এবং ব্লেডের হ্যাকসো ফ্রেম এবং ব্লেডের সমন্বয়ে কিন্তু হ্যাকসোটি গঠিত হয়। এখন আমরা জানবো ফাইল সম্বন্ধে। ফাইল একটি হ্যান্ড টুলস, করাত বা ছিদ্র করার করাত এবং ছিদ্র করার যন্ত্র ইত্যাদি ধার দেওয়ার জন্য ফাইল ব্যবহার করা হয়। অর্থাৎ করাত দিয়ে কাটার পরে এবং ড্রিল মেশিন বা বোরিং মেশিন দিয়ে ছিদ্র করার পরে এই অংশটি অমসৃণ থাকে। এই মসৃণ করার কাজের জন্য এই ফাইল ব্যবহার করা হয়। এছাড়া ধাতব পাতের উপরিভাগ বা ছিদ্রের ভিতরে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অল্প পরিমাণ ধাতু থাকলে তা ঘষে ঘষে মসৃণ করার জন্য ফাইল ব্যবহার করা হয়। এটি হাই কার্বন স্টিল বা কাস্ট স্টিলে তৈরি হয়। ফাইলের পৃষ্ঠদেশে সারিবদ্ধভাবে সমান্তরাল করে দাঁত কাটা থাকে। এই দাঁতগুলো দিয়ে স্টিলকে ঘষে ঘষে সহজে ক্ষয় করা যায়। ফাইল বিভিন্ন প্রকারের হয়। একটি ফাইলের বিভিন্ন অংশগুলি আমরা এই চিত্রের মাধ্যমে দেখে নেই। এই অংশটি হচ্ছে ট্যাঙ্ক, এটি এইভাবে খোলাও থাকতে পারে অথবা একটি হ্যান্ডেলও সংযুক্ত থাকতে পারে। এই অংশটি হচ্ছে হিল, এই অংশটি হচ্ছে কাটিং এজ। মূলত এই অংশের মাধ্যমেই বস্তুর মধ্যে ঘষলে পরে বস্তুটি ক্ষয়প্রাপ্ত হয়। এইখান থেকে হিলের পর থেকে প্রান্ত পর্যন্ত অংশটিকে বলা হয় বেলি এবং একদম প্রান্তের এই অংশটিকে বলা হয় পয়েন্ট এবং এই হিল থেকে পয়েন্ট পর্যন্ত অংশটিকে বলা হয় ফাইলের লেন্থ। তাহলে ফাইলের অংশগুলি আমরা দেখতে পেলাম এবং একটি ফাইলের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়, ফাইলটি কিভাবে ধরতে হয়, এই চিত্রের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারলাম। চিজেল, কাঠকে সোয়িং করার পর কাঠের খোদাই কাজ, খাঁজ কাটা, জোর কাটা ইত্যাদি করার জন্য বিভিন্ন প্রকার চিজেল ব্যবহার করা হয়। এছাড়া শীট মেটাল শপে মোটা ধাতুপাত কাটার জন্য চিজেল ব্যবহার করা হয়। এছাড়াও ইটের দেয়াল, ফ্লোর ইত্যাদি কাটার জন্যও চিজেল ব্যবহার করা হয়। এর এক প্রান্তে ক্রমশ ঢালু করে কাটার জন্য ধারালো করা হয় এবং অপর প্রান্তে হাতুড়ি দ্বারা আঘাত করার জন্য ভুতা বা সমতল করা হয়। চিজেলকে কিন্তু কাজ করার জন্য অবশ্যই হাতুড়ি ব্যবহার করা হয়। এখানে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে চিজেলটি ধরতে হয় এবং কিভাবে চিজেলটি ব্যবহার করতে হয়। এখানে চিজেল ধরার যে এই পদ্ধতি, এভাবে চিজেল ধরা যাবে না, এটি একটি ভুল পদ্ধতি এবং এভাবে চিজেল ধরতে হবে, এটি হলো একটি সঠিক পদ্ধতি। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা চিজেলের ব্যবহার এবং চিজেলটি কিভাবে ধরতে হবে সে সম্পর্কে জানতে পারলাম। চিজেল একটি হ্যান্ড টুলস। এখানে আমরা চিজেলের ব্যবহারটি দেখতে পাচ্ছি। এখানে মার্কিং করার পরে কিভাবে হাতুড়ির সাহায্যে চিজেলের মাধ্যমে আস্তে আস্তে কার্যত বস্তুর কাটার কাজটি করা হয় তা আমরা দেখতে পাচ্ছি এবং চিজেল ব্যবহার করার সময় অবশ্যই একটি হাতুড়ি ব্যবহার করতে হবে এবং এই চিজেলে কিন্তু বিভিন্ন প্রকার প্রান্তগুলি কিন্তু প্রয়োজন অনুযায়ী এটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং এই চিজেলের এই অংশ অনুযায়ী কিন্তু চিজেলের নামকরণ হয়ে থাকে। এইখানে এই প্রান্ত থেকে এই কাটিং এজ পর্যন্ত কিন্তু অংশটাকে বলা হয় শ্যাঙ্ক এবং এই কাটার যে অংশটিকে সেটাকে বলা হয় কাটিং এজ। এই চিজেলের দুটি অংশ কি, একটি হচ্ছে শ্যাঙ্ক এবং একটি হচ্ছে কাটিং এজ। এখন এ ফ্ল্যাট কাটিং, এ ফ্ল্যাট, বি ক্রস কাট, সি রাউন্ড নোজ এবং ডি ডায়মন্ড পয়েন্ট। এই যে কাটিং এজ, এই কাটিং এজের শেপ অনুযায়ী চিজেলের নামকরণ করা হয় এবং চিজেল ব্যবহার করার পরে অবশ্যই চিজেলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। আমরা এখন জেনে নেব হ্যান্ড টুলস ব্যবহার করার সময় কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। আমাদের অবশ্যই ওয়ার্কশপে কাজ করার সময় অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি পরিধান করে নিতে হবে।
এবং এই টুলসগুলি ব্যবহার করার সময় আমাদের টুলসগুলি কতগুলি বিষয় অবশ্যই শনাক্ত করে নিতে হবে, দেখে নিতে হবে, পরীক্ষা করে নিতে হবে। সেই বিষয়গুলি আমি একটু এখানে আলোচনা করব। টুলসগুলি ব্যবহারের পূর্বে টুলসের ব্যবহার বিধি, যদি কোনো ম্যানুয়াল থাকে সেটি ভালোভাবে দেখে নিতে হবে এবং প্রথমেই আমাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি পরিধান করে নিতে হবে এবং এর ম্যানুয়াল থেকে আমাদের ব্যবহার বিধি এবং রক্ষণাবেক্ষণ কৌশল সম্বন্ধে জানতে হবে। হাতুড়ির হাতল যেন ঢিলা না থাকে, হাতুলটা শক্ত আছে কিনা তা চেক করে নিতে হবে এবং এটি যেন ঢিলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ঢিলা থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। টুল বক্স হতে কাটিং টুলস বের করার সময় এর ধারালো অংশগুলো টান দেওয়া উচিত নয়। সাবধানতার সাথে কাটিং টুলসগুলি ব্যবহার করতে হবে এবং বের করতে হবে, যেন কাটিং টুলসগুলি হঠাৎ করে অসাবধানতাবশত হাতে আঘাতপ্রাপ্ত না হয়, হাত কেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাটিং টুলসের ধার কখনো হাত দিয়ে পরীক্ষা করা যাবে না। কাটিং টুলসকে কখনো নিজের দেহের দিকে মুখ করে চালনা করা যাবে না। তৈলাক্ত হাতুড়ি বা চিজেল ব্যবহার করা উচিত না। হাতুড়ি তৈলাক্ত হলে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। চিজেল দিয়ে কাটার সময় চিজেলের কাটিং এজের প্রতি দৃষ্টি রাখতে হবে। ভাঙা মাথা বিশিষ্ট চিজেল ব্যবহার করা ঠিক না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। চিজেল দিয়ে কাটার সময় একবারই বেশি পরিমাণ ধাতু কাটা উচিত নয়। ভুতা চিজেল দ্বারা গ্রুপ কাটা উচিত নয়। চিজেলটা আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেস করে করে কাটতে হবে এবং চিজেলের যে কাটিং এজ আছে তা যেন শার্প থাকে, তীক্ষ্ণ থাকে, ধারালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাকসো ব্যবহার করার সময় কাজের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং হ্যাকসের যে নাটগুলো আছে সেগুলি শক্তভাবে, ব্লেডগুলি দৃঢ়ভাবে আটকানো আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং হ্যাকসো ব্লেড যেন ভেঙে দুর্ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। হ্যাকসো ফ্রেমের সাথে ব্লেড ঢিলেঢালাভাবে লাগলে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাকসো ফ্রেম চালাবার সময় প্রয়োজনের বেশি চাপ দেওয়া উচিত নয়, তা না হলে ব্লেড ভেঙে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাকসো চালানোর সময় সঠিকভাবে আস্তে আস্তে কার্যত বস্তুর সাথে বসিয়ে আস্তে আস্তে প্রেস করে হ্যাকসোর মাধ্যমে কাজ করতে হবে এবং হ্যাকসোর দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, তাহলে দুর্ঘটনা মুক্ত থাকা যাবে। গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং এবং ড্রিল করার সময় অবশ্যই অ্যাপ্রন পরতে হবে, গগলস পরতে হবে, বুট বা পিপিগুলি পরিধান করে নিতে হবে এবং এখানে যখন কাজ করা হবে কোনো মতেই ঢিলেঢালা পোশাক, অর্নামেন্টস পরা যাবে না এবং ড্রিলিং করার সময় ড্রিল বিট যেন সঠিকভাবে স্থাপন করা হয়, আর স্ক্রু এবং নাটগুলো যেন সঠিকভাবে দৃঢ়ভাবে আটকানো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো মেশিনের বা যন্ত্র ব্যবহার না জেনে চালনা করা ঠিক না, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। এটার ম্যানুয়াল এবং সংশ্লিষ্ট যারা দক্ষ ব্যক্তি থাকবে, কারিগর থাকবে বা সংশ্লিষ্ট ওয়ার্কশপে কাজ করার সময় সংশ্লিষ্ট যে শিক্ষক থাকবে তার মাধ্যমে ভালোভাবে জেনে ব্যবহার করতে হবে। ধারালো পরিমাপক যন্ত্র পকেটে রেখে বা পকেটে রাখা যাবে না বা বহন করা যাবে না, নির্দিষ্ট বক্সে রেখে ব্যবহার করতে হবে। আমরা যদি এই টুলসগুলি ব্যবহারের সময় যথাযথ নিয়মকানুন জেনে এবং সাবধানতা অবলম্বন করে যদি কাজ করতে পারি তাহলে দুর্ঘটনা মুক্ত থাকা যাবে। হ্যান্ড টুলসগুলো রক্ষণাবেক্ষণ করা, কিভাবে হ্যান্ড টুলসগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে? হাতুড়ি ঢিলা হয়ে আসলে, আঘাত করলে তার নতুন হাতুড়ি বা হ্যান্ডেলটা প্রতিস্থাপন করা যায় বা এটাকে মেরামত করে নেওয়া যায়। ঢিলাঢালা হলে এখানে টাইট দিয়ে ব্যবস্থা করে নেওয়া যায়। হাতুড়ি দিয়ে কাজ করার পর একে ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে বা দেয়ালে বা বক্সে ঝুলিয়ে রাখতে হবে বা স্থাপন করে রাখতে হবে। দীর্ঘদিন অব্যবহার্য থাকার সম্ভাবনা থাকলে ধাতব অংশে তেল মাখিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। কাজের পূর্বে স্ক্রুড্রাইভারের টিপ ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত এবং ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তেল বা গ্রিস দিয়ে রাখতে হবে নির্দিষ্ট স্থানে।
5 ব্যবহার করার পূর্বে ভালোভাবে পরিষ্কার করে বা তেল বা গ্রিজ দিয়ে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। 5 এর মাথা গুঁতো হয়ে গেলে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেওয়ার পর পুনরায় ব্যবহার করা যায়। কাজ করার পরে চিজেলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে যথাস্থানে রাখতে হবে এবং দীর্ঘদিন চিজেল যদি অব্যবহৃত থাকার সম্ভাবনা থাকে তাহলে মরিচের রোধক কম্পাউন্ড বা গ্রিজ দিয়ে মাখিয়ে রাখতে হবে বা মুছে রাখতে হবে। নতুন ফাইল দিয়ে প্রথমে কোনো শক্ত স্টিলের উপর ফাইলিং করা উচিত না এবং তার নিয়ম অনুযায়ী ব্যবহার করা উচিত। ব্যবহারের সময় বা ব্যবহারের পরে ফাইলের উপর যাতে কোনো প্রকার তেল বা গ্রিজ বা কাটিং বস্তুর সারফেসের যে ডাস্টগুলো আছে সেগুলো যেন লেগে না থাকে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাস্থানে রাখতে হবে। হ্যাকসো দিয়ে কোনো বস্তু কাটার সময় মাঝে মধ্যে পরিমাণ মতো পানি প্রয়োগ করা উচিত এবং এটি ব্যবহারের পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাস্থানে সংরক্ষণ করতে হবে এবং হ্যাকসো ফ্রেমে মরিচের উর্ধক পদার্থ দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে এবং সয়ের দাঁত বা বড়িতে যাতে মরিচে না ধরে সেজন্য কাজের পর তেল বা গ্রিজ দিয়ে রাখতে হবে এবং সমস্ত টুলসগুলি কিন্তু কাজের ব্যবহারের পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং ওয়ার্কশপটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং প্রত্যেকটি টুলস যার যার নির্দিষ্ট স্থানে সেভাবে সংরক্ষণ করতে হবে। প্লায়ার্সের চাউচুয়ালগুলির দাঁত ক্ষয় বা নষ্ট হয়ে গেলে অবশ্যই তা মেরামত করতে হবে। ডাইস থেকে টিথ বা চিজেলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে চিজেলগুলি পরিবর্তন করে নিতে হবে এবং এটি মেরামত করে নিতে হবে এবং টুলসগুলির যে স্ক্রু এবং নাটগুলো আছে সেগুলি যথাযথভাবে টাইট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করতে হবে। তাহলে টুলসগুলি স্থায়িত্বতা বৃদ্ধি পাবে এবং সঠিকভাবে কাজ করা যাবে এবং কাজের সময় কম লাগবে। একটা কথা মনে রাখতে হবে সবসময়, ভালো কাজের জন্য ভালো টুলসের কোনো বিকল্প নেই। এই অধ্যায় থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি সম্ভাব্য হতে পারে সে সম্পর্কে একটু জেনে নিই। এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেকগুলি টুলসের ব্যবহার এবং টুলস সম্বন্ধে জেনে আসলাম। এক কথায় কিন্তু প্রত্যেকটি টুলসে কি কাকে বলে এই সমস্তগুলি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। যেমন হাতুড়ি কি কাজে ব্যবহার করা হয়, সেন্টার পাঞ্চ কি, হাইট গেজ কি, এই ধরনের প্রত্যেকটি হ্যাকসো কি, প্রত্যেকটি টুলসই কিন্তু কি হিসেবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। হ্যান্ড টুলস কি, কোন কোন কাজে ফাইল ব্যবহার করা হয়, হ্যাকসো কাকে বলে, হ্যান্ড টুলস বলতে কি বোঝায়, হ্যান্ড টুলসকে কত ভাগে ভাগ করা যায়, 5টি হ্যান্ড টুলসের নাম লেখো, এইটা আসতে পারে। রচনামূলক প্রশ্ন আসতে পারে, বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের নাম লেখো, তাদের মধ্যে যে কোনো একটি বর্ণনা করো। এখানে কিন্তু একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন কোনো একটি টুলসের বর্ণনা চাবে বা একটি টুলসের চিহ্নিত চিত্র অঙ্কন চাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টুলসটি এঁকে তাকে চিহ্নিত অংশগুলি দেখিয়ে দিতে হবে এবং সম্ভব হলে কিন্তু টুলসের বা যে সকল প্রশ্নের সাথে চিত্র আছে সে সকল প্রশ্নে কিন্তু চিত্রগুলি দিলে কিন্তু নম্বর পাওয়ার বেশি সুবিধা হয়, বেশি নাম্বার পাওয়া যায়। হ্যান্ড টুলস ব্যবহারের পর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে বর্ণনা করো। হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। হ্যান্ড টুলসের যত্ন কীভাবে নিতে হয় সে সম্পর্কে বর্ণনা করো বা কোনো একটি টুলসের ব্যবহার বিধি আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলি হ্যান্ড টুলস থেকে হতে পারে। এই অধ্যায় থেকে আজকে আমরা যা শিখলাম, আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে হ্যান্ড টুলস সম্বন্ধে জানলাম। বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস, হাতুড়ি, স্প্যানার, প্লাস, তারপর স্ক্রুড্রাইভার, রেঞ্চ, ফাইল, এই বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসগুলি সম্বন্ধে আমরা জানলাম। হ্যান্ড টুলস কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেইভাবে আমরা জানলাম। হ্যান্ড টুলস কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা জানলাম। হ্যান্ড টুলসের যে প্রকারভেদগুলি আছে সেই বিষয়ে আমরা জানলাম। বিভিন্ন ভাইস সম্বন্ধে আমরা জানলাম, বিভিন্ন ভাইসের প্রকারগুলি আমরা জানলাম, বিভিন্ন স্ক্রুড্রাইভারের সম্বন্ধে জানলাম এবং বিভিন্ন প্রকার স্ক্রুড্রাইভারের যে প্রকার আছে নামগুলো আমরা জানতে পারলাম এবং এর রক্ষণাবেক্ষণ কৌশল, পরিমাপ কীভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার বিধি সম্বন্ধে জানলাম এবং রক্ষণাবেক্ষণ এবং সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমরা জানলাম। মূলত আমরা হ্যান্ড টুলসের সম্পর্কে আমাদের প্লাম্বিং কাজে ব্যবহৃত সম্পূর্ণ হ্যান্ড টুলসগুলি ব্যবহার বিধি সম্পর্কে এবং হ্যান্ড টুলস সম্বন্ধে আমরা বিস্তারিত এই অধ্যায় থেকে শিখতে পারলাম এবং জানতে পারলাম। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।